বচলু স্ট্যান্ড বাইটা মার, তারপরে আবার স্টপটা মার। মারছি দাদা, হচ্ছে না, রেডিয়েশন কন্ট্রোল হচ্ছে না। এটা হচ্ছে, রুগীটাকে সরাতে হবে নাহলে। আরে বাবা, কি করে রুগীটাকে সরাবো? আগে তো সোর্সটাকে সরাতে হবে। তুই নবটা ঘুরিয়ে চেষ্টা কর। হচ্ছে না দাদা, হচ্ছে না। দাঁড়া, তাহলে কে করবো রে? আপনি এখন গল্প শিকারীর কবলে। গল্প শিকারীর আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত একটি অসাধারণ উপন্যাস কুহক। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠের প্রয়োজনে আমরা ভাষার কিছু অদল বদল করেছি, এই ত্রুটি মার্জনা করবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কুহক, প্রথম পর্ব। কুকু করছেন কেন? কুকু করলে কি ব্যথা তাড়াতাড়ি সেরে যাবে? মাসুদ সাহেব, একটু তাড়াতাড়ি করুন না। তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন। ঘরের বাইরে বড় বড় করে লেখা রোগীদের বিশ্রাম কক্ষ, নীরবতা কাম্য। অ্যাসিস্ট্যান্টের নাম মাসুদ, বয়স 30, মুখ ভর্তি বসন্তের দাগ, কটকটে হলুদ রঙের একটা শার্ট তার গায়ে। এই এক্স রে ইউনিট সেই চালাচ্ছে। ডাক্তার একজন আছেন, তিনি এখন চেম্বার বন্ধ করে বসে আছেন। এক্স রে প্লেট দেখে তিনি রিপোর্ট লিখে দেন। দায়িত্ব বলতে এটুকুই। আজ ডাক্তার সাহেব সেই দায়িত্বও পালন করছেন না। অল্প বয়স্ক কামিজ পরা একটা মেয়ে ঘন্টা 2 হলো তার কাছে বসে আছে। ডাক্তার সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ দরজা ভেদ করে দুবার খিলখিল হাসির শব্দ পাওয়া গেল। শালা দরজা বন্ধ করে প্রেম হচ্ছে। কথাগুলো সে নিচু গলায় বলল না, শব্দ করেই বলল। এতে বোঝা গেল সে কারুর পরোয়া করে না। নিশানাথবাবু 8 নম্বর স্লিপ হাতে বসে আছেন। এক সময় তার ডাক পড়ল, 8 নাম্বার। এই যে আমি। কি নাম আপনার? নিশানাথ চক্রবর্তী। হয়েছে কি আপনার? মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণা তো প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকতে পারেন তো, এক্স রে করার কি দরকার? ডাক্তার করাতে বলেছেন, সাইনাস আছে কিনা দেখতে চান। কিছু একটা হলি এক্স রে। এই যন্ত্র যখন ছিল না তখন কি রুগীদের চিকিৎসা হতো না? পয়সা কামাবার ফোন দি। মাসুদ খাতায় নাম তুলতে তুলতে বলল, সামান্য পেটে ব্যথা হলে ডাক্তাররা কি করে জানেন? এক্স রে, আলট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, ব্লাড, ইউরিন, 74 সালার দুনিয়ার জিনিস। একটা ডাব খেয়ে শুয়ে থাকলে হয় তা না? 74 সাল। যান ভেতর যান। নিশানাথবাবু ভেতরে ঢুকলেন। ভয়ে ভয়ে ঢুকলেন। তার ভয় করছে, কেন তাও ঠিক বুঝতে পারছেন না। এক্স রে রুমে আলো কম, তার চোখ ধাতস্থ হতে সময় লাগছে। মাসুদ নিশানাথবাবুর সঙ্গে ঢুকেছে। নিশানাথবাবু বললেন, বলছি ব্যথা লাগবে নাকি? আগে কখনো এক্স রে করেননি? ছোটবেলায় একবার করেছিলাম বুকের এক্স রে। ব্যথা পেয়েছিলেন? জি না। তখন ব্যথা পাননি, তাহলে এখন পাবেন কেন? এক্স রে কিছুই না, এক ধরনের রেডিয়েশন লাইট। ওই দিকটা দাঁড়ান। হ্যাঁ, মাথার ভেতর দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। আরে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কি করব? শুয়ে পড়ুন। কোথায় শুয়ে পড়ব? আরে কি যন্ত্রণা! হ্যাঁ বাজলু, একে শুয়ে দে তো।
বজলু এক্স রে মেশিনের অপারেটর। সে এসে নিশানাথবাবুকে শুইয়ে দিল। তিনি ক্ষীণ গলায় বললেন, বলছি কি, খুব ঠান্ডা লাগছে ভাই। এয়ার কন্ডিশন ঘাট, ঠান্ডা লাগবে না? বড় বিরক্ত করছেন তো, চুপচাপ থাকুন। জি আচ্ছা। বজলু এসে সীসার পাতে তৈরি একটা জিনিস নিশানাথবাবুর ঘাড়ের ওপর রাখল। তিনি শুয়েছেন উপুর হয়ে, কিছুই দেখতে পাচ্ছেন না, তবে বুঝতে পারছেন ঘর ঘর শব্দ করে ভারী একটা যন্ত্র তার মাথার কাছে চলে আসছে। তিনি সেখান থেকেই বললেন, আমার কিন্তু বড় ভয় লাগছে। কচি খকা নাকি আপনি? ভয় লাগছে? নড়বেন না, চুপচাপ শুয়ে থাকুন। নিঃশ্বাস কি বন্ধ করে রাখবো? যা ইচ্ছে করুন। এই বুঝলু, ঝামেলা শেষ করতো, এটাকে নিয়ে বেশিক্ষণ সময় কাটালে হবে না। বজলু বোতাম টিপল। ছোট্ট একটা অঘটন তখনই ঘটল। প্যানেলে একটা লাল বাতি জ্বলে উঠল, যার অর্থ কোথাও কোনো ম্যাল ফাংশন হয়েছে। বজলুর কোনো ভাবান্তর হলো না, কারণ এই অতি আধুনিক যন্ত্রটি যে কোনো ম্যাল ফাংশনে আপনা আপনি বন্ধ হয়ে যায়। মাসুদ বলল, কি হলো রে, ম্যাল ফাংশন নাকি? হ্যাঁ দাদা, আরেকটা প্লেট দিতে হবে মনে হচ্ছে। কে জ্বালা! দাদা, বড় একটা কিছু ঝামেলা হয়েছে মনে হচ্ছে। মেশিনটা তো বন্ধ হলো না, স্ট্যান্ড বাইয়ের বটনের আলোটাও জ্বললো না। এ বাবা, এই ডিজিটাল মিটার তো বেড়ে যাচ্ছে গো, রেডিয়েশন বেড়ে যাচ্ছে। হ্যাঁ ও দাদা, হ্যাঁ 220, 250 র্যাম। সর্বনাশ! হ্যাঁ বলিস কি রে, কি বলছিস? এই বুড়ো মানুষটা বেঁচে আছে তোরে? এরকম কেন হবে? হ্যাঁ বুঝলু, স্টপটা মার, স্টপ বাটনটা মার। বজলু স্টপ বাটনটা টিপল, কিন্তু আশ্চর্য, স্টপ বাটন টেপার পরেও রেডিয়েশন বন্ধ হলো না। বজলুর হাত কাঁপতে লাগলো। সে মনে মনে বলল, কি হলো, কি বলছিস তুই? রুগীকে তাড়াতাড়ি সরাও দাদা, রেডিয়েশন যাচ্ছে এখনো। কি বলছিস ছাগলের মতো? আল্লাহর কসম দাদা। বুঝলু, স্ট্যান্ড বাইটা মার, তারপরে আবার স্টপটা মার। মারছি দাদা, হচ্ছে না, রেডিয়েশন কন্ট্রোল হচ্ছে না। এটা হচ্ছে, রুগীটাকে সরাতে হবে তবে। আরে বাবা, কি করে রুগীটাকে সরাবো? আগে তো সোর্সটাকে সরাতে হবে। তুই নবটা ঘুরিয়ে চেষ্টা কর। হচ্ছে না দাদা, হচ্ছে না। দাঁড়া, তাহলে কে করবো রে? দাঁড়া, ডাক্তার সাহেবের কাছে যাই। মাসুদ ছুটে গেল ডাক্তার সাহেবের ঘরে। দরজায় নক না করেই সে ঢুকে পড়ল। কামিজ পরা মেয়েটি এখনো বসে আছে। ডাক্তার সাহেব হাসছেন। মাসুদ গ্রাহ্য করল না। সে কাঁপা গলায় বলে উঠল, স্যার 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 তাড়াতাড়ি আসুন স্যার। কতবার বলেছি নক না করে ঢুকবে না। আপনি আসেন তো স্যার এখন। কেন, কি হলো? ঝামেলা হয়ে গেছে স্যার, বিরাট ঝামেলা হয়ে গেছে। ডাক্তার সাহেব এক্স রে রুমে ঢুকে দেখলেন সব ঠিকঠাক, মেশিন বন্ধ। বজলু কপালের ঘাম মুছছে। নিশানাথবাবু এখনও শুয়ে আছেন। মাসুদ কানে কানে ডাক্তার সাহেবকে ঘটনাটা বলল। ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কত রেডিয়েশন পাস করেছি? বজলু জবাব দিল না। সে মাথার ঘাম মুছল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। ডাক্তার সাহেব ডিজিটাল মিটারে সংখ্যা দেখলেন। রেডিয়েশনের পরিমাণ দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। রোগী এর পরেও বেঁচে আছে কি করে? ডাক্তারবাবু, এক্স রে কি শেষ হয়েছে? জি জি, শেষ হয়েছে, শেষ হয়েছে ভাই। আপনি একটু উঠে বসুন। মাসুদ, ওকে উঠিয়ে বসাও। মাসুদকে উঠিয়ে বসাতে হলো না। নিশানাথবাবু নিজেই উঠে বসলেন। তারপর নিচু গলায় বললেন, বলছি ভাই, কোনো কি ঝামেলা হয়েছে? না, ঝামেলা তো হয়নি, এই একটু দেরি হলো।
যন্ত্রপাতির কারবার তো বোঝেনি। আমি কিন্তু কোনো ব্যথা পাই নেই। আপনি আমার সঙ্গে একটু আসুন তো। ডাক্তারবাবু, আমি বাসায় যাব, দেরি হয়ে গেছে। আরে একটু আসুন, একটু চা খেয়ে যান। মাথাটা কেমন জানি খালি লাগছে। ও ও কিছু না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব নিশানাথ বাবুকে তার ঘরে নিয়ে বসালেন। মেয়েটি এখনো বসে আছে। তার নাম নাসিমা। আজ তার জন্মদিন। সে অনেক দিন ধরেই ভাবছে আজকের দিনটি অন্য রকমভাবে কাটাবে। যার সঙ্গে গল্প করতে ভালো লাগে শুধু তার সঙ্গেই গল্প করবে। ফরহাদ নামের এই ডাক্তারের সঙ্গে গল্প করতে তার খুব ভালো লাগে। ফরহাদ সাহেব বিবাহিত, তার 2টি ছেলে মেয়ে আছে। ফরহাদ সাহেবের স্ত্রীকে সে অ্যানি ভাবি বলে ডাকে। নাসিমা জানে এই চমৎকার পরিবারে সে ধীরে ধীরে একটা সমস্যা সৃষ্টি করছে। ডাক্তার সাহেব তাকে বললেন, নাসিমা, এখন তুমি বাসায় চলে যাও। নাসিমার চোখে জল এসে গেল। বাসায় চলে যাব? আমি না ভেবেছিলাম আমি আজকে আপনার সঙ্গে চাইনিজ খেতে যাব। আজকে আমার জন্মদিন। নাসিমা, আমার একটা জরুরি কাজ আছে, তুমি এখন যাও প্লিজ। নাসিমা জবাব দিল না। সে জানালা থেকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার চোখ বেয়ে জল পড়ছে। ডাক্তার সাহেব তা দেখতে পেলেন না। নাসিমা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। নিশানাথবাবু চোখ বন্ধ করে বসে আছেন। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। কিছুক্ষণ পর পর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার একটা বড় ধরনের কোনো কষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার নামটা ঠিক জানা হলো না। হ্যাঁ, আমাকে বলছেন? জি। কি বলছেন? আপনার নামটা জানতে চাইছিলাম। নিশানাথ। আমার নাম নিশানাথ। শরীর কেমন লাগছে এখন আপনার? ভালো। কিছু খাবেন? না, বাসায় যাব। বাসা কোথায় আপনার? মালিবাগে। তা বয়স কত আপনার? ঠিক জানি না, 50-60 হবে। ও আচ্ছা, শরীর এখন কেমন লাগছে? ভালো। আপনি আমার শরীর নিয়ে বারবার এত প্রশ্ন করছেন কেন বলুন তো? আমি কি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম বা অজ্ঞান হয়ে গিয়েছিলাম? না, তা না। মালিবাগে কি আপনার নিজের বাড়ি? না, আমার এক ছাত্রের বাড়ি। ওই বাড়িতেই থাকি, আর ছাত্রের ছেলে মেয়ে দুটোকে পড়াই। ও আচ্ছা, তো আপনার নিকট আত্মীয় স্বজন কে কে আছেন? তেমন কেউ নেই। যারা আছেন ইন্ডিয়া চলে গেছেন। তা আপনি চাননি কেন? ইচ্ছা করলো না। আচ্ছা, আমি এখন উঠি। আরেকটু বসুন না, আরেকটু চা খাবেন? হ্যাঁ, আমার খুব ক্লান্তি লাগছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। চা এলো। তিনি চায়ে চুমুক দিলেন, কিন্তু কোনো স্বাদ পেলেন না। বল্লু ডাক্তার সাহেবকে একটা কাগজ দিয়ে গেছে। সেখানে লেখা আছে কত ডোজ রেডিয়েশন এই রোগীর মাথার মধ্যে দিয়ে পাস করেছে। সংখ্যাটির দিকে তাকিয়ে ডাক্তার সাহেব ঢোক গিললেন।
এ কি ভয়াবহ অবস্থা। তিনি বললেন, বুঝলু, আর কোনো এক্সরে নেওয়া হয়নি তো? জি না, যন্ত্র কিন্তু ঠিক আছে। ঠিক থাকুক আর না থাকুক, আর কোনো এক্সরে যেন না করা হয়। জি আচ্ছা ডাক্তার সাহেব। ডাক্তারবাবু, আমি এখন উঠি। হ্যাঁ, আমি তো ওই দিকেই যাব, আপনাকে নামিয়ে দেব। আমার সঙ্গে গাড়ি আছে, চলুন না। আপনি সত্যি খুব ভদ্র মানুষ, অসাধারণ মানুষ। আজকের দিনে এরকম মানুষের সংখ্যা কমে আসছে। আচ্ছা নিশানাথ বাবু, আমার কার্ড রাখুন, এতে টেলিফোন নাম্বার আছে। কোনো অসুবিধা হলে ফোন করবেন। অসুবিধা? কি অসুবিধা? না মানে বয়স হয়েছে তো, এই বয়সে শরীর তো সব সময় ঠিক থাকে না, আর পরিচয় যখন হয়েছে তখন যোগাযোগ রাখা উচিত। আর আপনি শিক্ষক মানুষ। আচ্ছা, শরীরটা আজকে খুবই ক্লান্ত লাগছে। নিশানাথবাবু গাড়ির পেছনে সিটে বসে ঝিমোতে লাগলেন। বাসায় ফিরে শরীরটা তার আরও খারাপ হলো। নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্ট। ছোট্ট একটা ঘর, ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটাকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তিনি তার নাম জানেন। মেয়েটার নাম নাসিমা। সে কলেজে পড়ে। আজ তার জন্মদিন, কিন্তু এরকম খুশির দিনেও তার মন খুব খারাপ। সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন, তবে এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই। এই স্বপ্নের জিনিসগুলি স্থির, কোনো নড়াচড়া নেই, যেন কয়েকটা সাদা কালো ফটোগ্রাফ। আবার ঠিক সাদা কালো নয়, এক ধরনের রং আছে, সেই রং পরিচিত নয়। বাড়িটার নাম পদ্মপত্র। ঢাকা শহরের মাঝখানে বিশাল কম্পাউন্ডে ঘেরা বাগান বাড়ির মতো একটা বাড়ি। বাড়ির আদি মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার রিডার ডক্টর প্রশান্ত মল্লিক। তার খুব গাছপালার শখ ছিল। যেখানে যত বিচিত্র গাছ পেয়েছেন তার সবই এনে লাগিয়েছিলেন। লোকজন তখন সেই বাড়ির নাম দিল জঙ্গল বাড়ি। ডক্টর মল্লিকের বৃক্ষপ্রীতি বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেই লাগল। তার খানিকটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণও দেখা দিল। ঘুম হতো না। নিজের তৈরি বাগানে তিনি সারা রাত হাঁটতেন এবং গাছের সঙ্গে ল্যাটিন ভাষায় কথা বলতেন। তার মৃত্যুর কিছুদিন পর তার সর্বকনিষ্ঠ কন্যাটিরও মাথা খারাপ হয়ে যায়। বাড়ির নাম তখন হয়ে যায় পাগলা বাড়ি। ডক্টর মল্লিকের স্ত্রী দেশ বিভাগের 3 বছরের মাথায় বাড়ি বিক্রি করে তার অপ্রকৃতিস্থ কন্যাকে নিয়ে চলে যান জলপাইগুড়ি। এই বাড়ি তারপর হাত বদল হয়ে বর্তমানে আছে মহসিন সাহেবের হাতে। আগের বাড়ির কিছুই নেই, গাছপালার অধিকাংশই কেটে ফেলা হয়েছে। বাড়ির পেছনের ঝিল ভরাট করে 4 কামরার এ প্যাটার্নের ঘর করা হয়েছে। ঘরগুলিতে মহসিন সাহেবের ড্রাইভার, মালি এবং দারোয়ান থাকে। বছর 2 ধরে আছেন নিশানাথবাবু। নিশানাথবাবু একসময় মহসিন সাহেবের প্রাইভেট টিউটর ছিলেন। অঙ্ক করাতেন। পড়ানোর ফাঁকে ফাঁকে মজার মজার গল্প করতেন। মহসিন সাহেব শিশু অবস্থায় সেসব গল্প শুনে মুগ্ধ ও বিস্মিত হতেন। তার সেই বিস্ময়ের কিছুটা এখনো অবশিষ্ট আছে বলে নিশানাথবাবুকে যত্ন করে নিজের বাড়িতে এনে রেখেছেন। নিশানাথবাবুর দায়িত্ব সন্ধ্যার পর মহসিন সাহেবের পুত্রকন্যাকে নিয়ে বসা, পড়া দেখিয়ে দেওয়া। দায়িত্বের বাইরে তিনি যা করেন তা হচ্ছে গাছপালার যত্ন।
প্রায় সময়ই মালির সঙ্গে তাঁকেও নিড়ানি হাতে বাগানে বসে থাকতে দেখা যায়। মহসিন সাহেবের এক ছেলে, দুই মেয়ে। বড় ছেলে ল্যাবরেটরি স্কুলে ক্লাস 6-এ পড়ে। পড়াশোনায় মোটামুটি ধরনের, তবে সুন্দর ছবি আঁকে। দ্বিতীয় সন্তান রাত্রি পড়ে ভিকারুন্নেসা স্কুলে ক্লাস 5-এ। এই মেয়েটি অসম্ভব বুদ্ধিমতী, স্মৃতিশক্তি অসাধারণ। কোনো জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়ার দরকার হয় না। মহসিন সাহেবের তৃতীয় সন্তান আলো, ভাই বোনদের মধ্যে সবচেয়ে রূপবতী। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া মুশকিল। আলো এবং রাত্রির বয়সের তফাৎ 1 বৎসর। আলো জন্ম থেকেই মূক ও বধির। এই মেয়েটিকে নিয়ে বাবা মার দুঃখের কোনো সীমা নেই। মহসিন সাহেবের স্ত্রী দীপা মেয়েটিকে সারাক্ষণ চোখে চোখে রাখেন। মাঝে মাঝে থমথমে গলায় বলেন, মা, তুই এত সুন্দর কেন হচ্ছিস? তুই তো বিপদে পড়বি মা। আলো চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে থাকে। মার কথা সে শুনতে পায় না। মা কি বলছেন বুঝতেও পারে না। মার কথা শেষ হওয়া মাত্র সে হাসে। সেই হাসি এতই মধুর যে দীপার ইচ্ছে করে মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে। রাত প্রায় 8টা বাজে। তুষার এবং রাত্রি ভিডিও গেম নিয়ে বসেছে। রাত্রি গত জন্মদিনে এই যন্ত্রটি উপহার হিসেবে পেয়েছে। রাত্রির জয়স্টিকের কন্ট্রোল খুবই চমৎকার। সে 5000 পয়েন্ট পর্যন্ত করতে পারে। তুষার অনেক কষ্টে 1100 করেছিল। ছোট বোনের কাছে পরাজিত হবার লজ্জায় সে খানিকটা ম্রিয়মাণ। এখন খেলছে রাত্রি। তুষার ধৈর্য ধরে অপেক্ষা করছে। ওদের থেকে অনেকটা দূরে সোফায় আধশোয়া হয়ে বসে খেলা দেখছে আলো। সে গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছে। দীপা ট্রেতে করে ছেলে মেয়েদের জন্য দুধের গ্লাস নিয়ে ঢুকলেন। বিরক্ত গলায় বললেন, এ কি, এখন গেম নিয়ে বসেছ কেন? পড়াশোনা নেই? রাত্রি খেলা বন্ধ না করেই বলল, স্যার তো পড়াবেন না, স্যারের শরীর ভালো নেই। উনি পড়াবেন না বলেই তোমরা পড়বে না? এটা কেমন কথা? পরীক্ষায় খারাপ করবে তো? আমি কি কখনো খারাপ করেছি? কখনো করনি বলেই যে ভবিষ্যতে করবে না তা তো না। না পড়লে কিভাবে ভালো করবে? রাত্রি খেলা বন্ধ করে মার দিকে তাকিয়ে হাসল। তারপর মিষ্টি করে বলল, আচ্ছা, আমি পড়তে যাচ্ছি। আর একটা কথা, তোমরা যখন খেলা নিয়ে বসো তখন আলোকে কেন ডাকো না? সে দেখো একা একা দূরে বসে আছে, ওরও নিশ্চয়ই খেলতে ইচ্ছে করে। তুষার বলল, ও তো খেলতে পারে না। না পারলে ওকে শিখিয়ে দেবে। তোমরা আছো কেন? ওর বুঝি খেলতে ইচ্ছে করে না? বেচারি একা একা দূরে বসে আছে। রাত্রি বলল, আমি ওকে ডেকেছিলাম, তো আসলোই না। ও আমাদের আসলে পছন্দ করে না। কে বলল পছন্দ করে না? কাজে গেলে খামচে দেয়। এই দেখো, খামচির দাগ দেখো। ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে এবার পড়তে বসো। এই দুধটা টেবিলে রইল, পড়তে বসার আগে দুধ খেয়ে নেবে। 9টা বাজতেই খেতে চলে আসবে। আর শোনো, তোমাদের স্যারের যে অসুখ, তোমরা কি তাকে দেখতে গিয়েছিলে? হ্যাঁ মা, গিয়েছিলাম। তখনই তো জানতে পারলাম তার অসুখ হয়েছে। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। তিনি ঘর অন্ধকার করে শুয়ে আছেন। তুষার বলল, দারুণ ভাই বলেছে স্যারের মাথায় কুকুরে বাচ্চা হয়েছে। স্যারকে কুকুরে কামড়ে দিয়েছিল তো। দীপা খুব রাগ করলেন। নতুন দারোয়ানটা রোজই কিছু না কিছু উদ্ভট কথা বলবে। তাকে মানা করে দেওয়া হয়েছে, তারপরেও এই কাণ্ড। তাছাড়া তার ঘরের পাশে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, এই খবরটা তাকে জানাবে না? ডাক্তার ডাকতে হতে পারে, বুড়ো মানুষ, হয়তোবা হাসপাতালে নিতে হতে পারে। রাতে নিশ্চয়ই ভাত খাবেন না, পথ্যের ব্যবস্থা করতে হবে। দীপা নিশানাথ বাবুকে দেখতে যাবার জন্য রওনা হলেন। ইট পিছনো রাস্তা অনেকখানি পার হতে হয়।
দুপাশে উঁচু হয়ে ঘাস জন্মেছে। 1 সপ্তাহ হয়নি কাটা হয়েছে। মালি কোনো কিছুই লক্ষ্য করে না। বর্ষাকাল সাপখোপের সময়। এই সময় বাগান পরিষ্কার না রাখলে চলে? নিশানাথ বাবুর ঘর অন্ধকার। দীপা ভেতরে ঢুকে আলো জ্বালালেন। নিশানাথ বললেন, কে? চাচা, আমি দীপা। ও, কেমন আছো গো মা? আমি তো ভালোই আছি। আপনি কেমন আছেন? অসুখ বাঁধিয়ে বসেছেন শুনলাম। হ্যাঁ, তেমন কিছু না, জ্বর জ্বর লাগছে, তাই শুয়ে আছি। দেখি, এই তো, হ্যাঁ, গায়ে তো বেশ জ্বর। মাথায় যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, আছে একটু যন্ত্রণা। খুব বেশি? না, খুব বেশি না। সাইনাসের জন্য এক্স রে করবার কথা ছিল, তা কি করিয়েছেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে এক্স রেতে, মনে হয় আবার করাতে হবে। ও তাই নাকি? তা রাতে কি খাবেন চাচা? কিছু খাবো না মা, উপোস দেব। উপোস দিলে ঠিক হয়ে যাবে। চালের আটা রুটি করে দেব? চালের আটার রুটি? আচ্ছা, দিও। আচ্ছা, তাহলে আমি যাই চাচা। একটু বসো মা, এই 2 মিনিট মতো। আচ্ছা, বসছি। একটা ব্যাপার হয়েছে জানো, বিশ্রী সব স্বপ্ন দেখছি, বুঝলে মা। মনটা কিরম যেন খারাপ হয়ে গেছে। কি স্বপ্ন? একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখছি। একটা ঘরে একটা অল্প বয়স্ক মেয়ে বসে আছে। মেয়েটার নাম নাসিমা। নাসিমার মন খুব খারাপ, অথচ তার তো মন ভালো থাকার কথা ছিল। সে একটা ট্রাকের সামনে লাফিয়ে পড়ল। অবশ্যই নাসিমার কিছু হলো না। আপনি চুপচাপ শুয়ে থাকুন তো, শরীর দুর্বল, এই জন্য এসব স্বপ্ন দেখছেন। ও, চাচা আর কিছু বলবেন? না মা। আমি তাহলে যাই, দারোয়ানকে বলে যাচ্ছি, সে গেট বন্ধ করার পর আপনার রুমের সামনে শুয়ে থাকবে। লাগবে না মা, শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে। আচ্ছা মা, যাওয়ার সময় বাতিটা নিভিয়ে দিয়ে যাও তো, চোখে লাগছে। ঠিক আছে চাচা, আমি নিভিয়ে দিচ্ছি। দীপা বাতি নিভিয়ে ঘর থেকে বেরোলেন। তাকে খানিকটা চিন্তিত মনে হলো। নিশানাথবাবুর স্বপ্নের ব্যাপারটা তার ভালো লাগলো না। তিনি কোথায় যেন শুনেছেন, মানুষ পাগল হবার আগে একই স্বপ্ন বারবার দেখে। রাতে নিশানাথবাবুর প্রবল জ্বর এলো। জ্বরের প্রকোপে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। দারোয়ান তার রুমের বাইরে ক্যাম্প খাট পেতে শুয়েছে। নিশানাথবাবু বেশ কয়েকবার ডাকলেন, এই কুদ্দুস, কুদ্দুস মিয়া। দারোয়ানের ঘুম ভাঙল না। দারোয়ানদের সাধারণত খুব গাঢ় ঘুম হয়। ভোর হবার ঠিক আগে আগে তার জ্বর ছেড়ে গেল। শরীরটাও বেশ ঝরঝরে বলে মনে হলো। সামান্য ক্লান্তির ভাব ছাড়া আর কোনো সমস্যা নেই। তিনি বাগানে বেড়াতে গেলেন। ভোরবেলার এই ভ্রমণ তার কাছে বড়ই আনন্দদায়ক মনে হলো। সূর্য ওঠার পর হাত মুখ ধুতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলেন, তার মাথায় একটিও চুল নেই।
এক রাত্রিতে মাথার সব চুল উঠে গেছে। কেন এরকম হলো তিনি বুঝতে পারলেন না। কি অদ্ভুত দেখাচ্ছে তাকে। সামান্য চুল মানুষের চেহারা যে এতটা বদলে দিতে পারে তা তিনি আগে কখনো ভাবেননি। নিজেকে দেখে তার নিজেরই খুব হাসি পেতে লাগলো। তিনি প্রথমে মৃদুস্বরে, তারপর বেশ শব্দ করেই হেসে উঠলেন। তার হাসির শব্দে কৌতূহলী হয়ে কুদ্দুস উঁকি দিল। তার চোখে ভয় মেশানো দৃষ্টি। কুদ্দুস বলল, কি হয়েছে মাস্টার সাহেব? কিছু হয়নি কুদ্দুস, হাসছি। নিশানাথবাবুর হঠাৎ মনে হলো কুদ্দুস মনে মনে তাকে পাগল বলে ভাবছে। এরকম মনে হলো কেন? তিনি স্পষ্ট শুনলেন কুদ্দুস বলছে, আহারে, মানুষটা পাগল হইয়া যাইতেছে। নিশানাথবাবু কুদ্দুসকে ডাকলেন। কুদ্দুস, জি। তুমি মনে মনে কি ভাবছিলে বলো তো? কিছুই ভাবছিলাম না মাস্টার সাহেব, আপনার মাথায় চুল গেল কয়ে। পড়ে গিয়েছে। আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? মনে হচ্ছে আমি একটা ভূত, শ্যাওড়া গাছে থাকি। কুদ্দুস জবাব দিল না। নিশানাথ আবার হাসতে শুরু করলেন। কুদ্দুস চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। তুষার এবং রাত্রির জন্য আজ খুব শুভ দিন। আজ বাবা তাদের স্কুলে নামিয়ে দেবেন। মাসে একদিন মহসিন সাহেব তার ছেলে মেয়েদের স্কুলে নামিয়ে দেন এবং স্কুল থেকে ফেরত আনেন। ফেরত আনার সময় খুব মজা হয়। বাচ্চারা যা চায় তাই তিনি করেন। তুষার যদি বলে বাবা আইসক্রিম খাবো, তাহলে তিনি আইসক্রিম পার্লারের সামনে গাড়ি দাঁড় করিয়ে দেন। রাত্রি একবার বলেছিল তার সাভার স্মৃতিসৌধ দেখতে ইচ্ছে করছে। তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল। তার মধ্যে মহসিন সাহেব গাড়ি ঘুরিয়ে নিয়েছিলেন। আজও নিশ্চয়ই এরকম কিছু একটা হবে। রাত্রি ঠিক করে রেখেছে ফেরার পথে সে বাবাকে বলবে গল্পের বই কিনে দিতে। তুষার এখনো কিছু ঠিক করতে পারেনি। কি চাওয়া যায় সে ভেবেই পাচ্ছে না। এই জন্যে তার খুব মন খারাপ। গাড়িতে ওঠার মুহূর্তে মহসিন সাহেব বললেন, আজ স্কুলে না গেলে কেমন হয়? তুষার ভেবে পেল না বাবা ঠাট্টা করছেন না সত্যি সত্যি বলছেন। মহসিন সাহেব বললেন, মাঝে মাঝে স্কুল পালানো ভালো। আমি যখন তুষারের মতো ছিলাম তখন খুব স্কুল পালাতাম। সত্যি বলছো বাবা? সত্যি। স্কুল পালিয়ে কি করতে? মার্বেল খেলতাম। আমাদের সময় সবচেয়ে মজার খেলা ছিল মার্বেল। এখন তো আর কাউকে খেলতে দেখি না। তোমরা কেউ মার্বেল দেখেছো? না তো। আচ্ছা চলো, দোকানে গিয়ে খুঁজবো। যদি পাওয়া যায় তোমাদের জন্য কিনবো, আর কিভাবে খেলতে হয় শিখিয়ে দেবো। আজ সারা দুপুর মার্বেল খেলা হবে। আনন্দে তুষারের বুক কাঁপতে লাগলো। আজ কি ভীষণ সৌভাগ্যের দিন। স্কুলের ইংলিশ গ্রামার তা শেখা হয়নি, আর তার জন্যে বকাও খেতে হবে না। রাত্রি অবশ্য তুষারের মতো এত খুশি হলো না। স্কুল তার খুব ভালো লাগে। স্কুলে তার দুজন প্রাণের বন্ধু আছে, তাদের সঙ্গে কথা না বললে রাত্রির ভালো লাগে না। মহসিন সাহেব বললেন, তোমরা যাও, আলোকে নিয়ে এসো। ব্যাটালিয়ন নিয়ে রওনা হব। ও যাবে না বাবা? তুমি তাকে জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করি বলছো, কেন যাবে না? যেতেও তো পারে। কখনো তো যায় না বাবা। আরে যেতেও তো পারে। আমার কাছে নিয়ে এসো, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। আলো মাকে ছেড়ে কখনো কোথাও যায় না। এই বাড়ির দেওয়ালের বাইরে পা ফেলতেই তার আপত্তি। বাধ্য হয়ে যদি কখনো যেতে হয়, চোখ মুখ শক্ত করে রাখে। একটু পরপর চমকে ওঠে। অচেনা কাউকে দেখলেই এমন ভাব করে যাতে মনে হয় সে কোনো একটা বিচিত্র কারণে ভয় পাচ্ছে। মহসিন সাহেব খুব খুশি হলেন, কারণ আলো যেতে রাজি হয়েছে। গাড়িতে তিনি আলোকে তার পাশে বসালেন। রাত্রি এবং তুষার বসল পেছনের সিটে।
রাত্রি বলল, বাবা তুমি কিন্তু আস্তে গাড়ি চালাবে, এত স্পিডে চালাও না, ভয় করে। আজ রিক্সার থেকেও আসতে চালাবো। রাত্রি খিলখিল করে হেসে উঠল। আলো মুখ ঘুরিয়ে তাকালো। সে হাসির কোনো কারণ বুঝতে না পেরে অস্বস্তি বোধ করছে। আলোর মনটা খুব খারাপ হয়ে গেল। কত মজার মজার ব্যাপার চারদিকে হয়, সে কিছুই বুঝতে পারে না। তাকে কেউ বুঝিয়ে দিতেও চেষ্টা করে না। এরা এত হাসছে কেন? আলোর কান্না পেতে লাগলো। সে অবশ্য কাঁদল না, মুখ চোখ শক্ত করে বসে রইল। মহসিন সাহেব বললেন, আজ আমি একটা হাত দিয়ে গাড়ি চালাবো, আরেকটা হাত দিয়ে কি করবে? আরেকটা হাত আমি আলো মায়ের কোলে ফেলে রাখবো। এই কথায় তারা আবার হেসে উঠল। আলো এদের হাসি হাসি মুখ গাড়ির ব্যাক ভিউ মিরারে দেখতে পাচ্ছে। তার আবারও মন খারাপ হয়ে গেল। এরা এত আনন্দ করছে কেন? গাড়ি চলতে শুরু করেছে। মহসিন সাহেব দু হাতেই স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছেন। স্লো স্পিডে তিনি গাড়ি চালাতে পারেন না। দেখতে দেখতে গাড়ি 4th গিয়ারে চলে গেল। তুষার বলল, বাবা, বল। তুমি কি আজকে সকালে স্যারকে দেখেছো বাবা? না। দেখলে তুমি না হাসতে হাসতে মরে যেতে। কেন? স্যারের মাথায় একটা চুল নেই, সব পড়ে গেছে। তাই নাকি? স্যারকে কি অদ্ভুত দেখাচ্ছে জানো? রাত্রে ফিক করে হেসে ফেলেছিল। হাসাটা কি উচিত হয়েছে বাবা? মোটেই উচিত হয়নি। আমিও হেসেছি, তবে মনে মনে কেউ দেখতে পায়নি জানো। তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো। ওর সব চুল পড়ে গেল কেন বাবা? বয়স হয়েছে তো, সেই জন্য পড়ে গেছে। বয়স হলে মাথার চুল পড়ে যায়। কেন পড়ে যায়? মাথার চুল হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্য। বুড়ো মানুষদের মাথা ঠান্ডা রাখার দরকার নেই, তাই চুল পড়ে যায়। দাঁত কেন পড়ে যায় বাবা? বুড়ো মানুষদের তো শক্ত খাবারের প্রয়োজন নেই, তাই দাঁতেরও প্রয়োজন নেই, তাই দাঁত পড়ে যায়। মহসিন সাহেব মিরপুর রোড ধরলেন। তিনি চিড়িয়াখানার দিকে যাচ্ছেন। চিড়িয়াখানা ব্যাপারটা তার কাছে খুব অপছন্দের। আজ যাচ্ছেন ছোট মেয়ের জন্যে। একমাত্র চিড়িয়াখানা গেলেই আলোর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মহসিন সাহেব গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। তিনি লক্ষ্য করেছেন দ্রুত গতি তাকে চিন্তায় সাহায্য করে। যদিও এই মুহূর্তে তেমন কোনো চিন্তা তার মাথায় নেই। অস্পষ্টভাবে নিশানাথ বাবুর কথা তার মনে আসছে। দীপাও আজ সকালে চুল পড়ার কথা বলছিল। লোকটির বোধহয় দিন শেষ হয়ে আসছে। হঠাৎ ভালো মন্দ কিছু হয়ে গেলে সমস্যা হবে। নিশানাথ বাবুর আত্মীয় স্বজন ঢাকায় কি কেউ আছেন? জিজ্ঞাসা করা হয়নি, জানা থাকা দরকার ছিল। একজন ডাক্তার নিশানাথ বাবুকে দেখছেন। ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার শরীর এখন ভালোই লাগছে। তবু দীপা ডাক্তার আনিয়েছেন। এখন দাঁড়িয়ে আছেন ডাক্তারের পাশে। ডাক্তার সাহেব বললেন, আপনার অসুবিধা কি? কি হয়েছে? কিছুই তো হয়নি। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে দীপার দিকে তাকালেন। দীপা বললেন, দেখুন না, হঠাৎ করে ওর মাথার সব চুল পড়ে গেল। এটা এমন কিছু না, অন্য কিছু না হলেই হলো। আচ্ছা, অন্য কোনো সমস্যা আছে? জি না, মাঝে মধ্যে মাথাটা ব্যথা করে। এখনো হচ্ছে? জি না। ডাক্তারবাবু, ওনার একটু সাইনাসের সমস্যা আছে। বেশি করে ভিটামিন সি খাবেন। ভিটামিন সি এই ক্ষেত্রে খুবই উপকারী। মানে ওই লেবু জাতীয় জিনিস একটু বেশি করে খাবেন। ডাক্তার সাহেবের বোধহয় বাড়ি যাবার তাড়া আছে। তিনি দ্রুত কাজ সারতে চাইছেন। দীপা বললেন, আপনি দয়া করে ওর একটু প্রেশারটা দেখবেন ডাক্তারবাবু। ডাক্তার সাহেব ব্যাগ খুলে অপ্রসন্ন মুখে প্রেশারের যন্ত্রপাতি বের করলেন। প্রেশার মাপার ইচ্ছা তার ছিল না। এই ডাক্তার এই বাড়িতে প্রথম এসেছেন। এদের ডাক্তার হচ্ছে দীপার ছোট বোন তৃণা। আজ তৃণাকে পাওয়া যায়নি।
তার বোধহয় হাসপাতালে নাইট ডিউটি পড়েছে। আপনার প্রেশার তো দেখছি নর্মাল, আপনার বয়সের তুলনায় একদম ঠিকঠাক। চাচা, আপনার অন্য কোনো সমস্যা থাকলে একটু বলুন না। আমার তো কোনো সমস্যা নেই মা। ওই স্বপ্নটার কথা একটু বলুন না। স্বপ্ন? কিসের স্বপ্ন? উনি একটা স্বপ্ন দেখছেন বারবার। চাচা, আপনি একটু বলুন না। ডাক্তারদের কাছে কিন্তু কোনো কিছু গোপন করা ঠিক না। একটা মেয়ে, এক কামিজ পরা, ওর নাম নাসিমা। ওর খুব মন খারাপ। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বপ্নের কথা বলছি, মানে ঠিক গুছিয়ে বলতে পারছি না, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মানে নিশানাথবাবু থেমে গেলেন এবং অবাক হয়ে ডাক্তারের দিকে তাকালেন, কারণ কথা বলতে বলতেই তার মনে হলো এই ডাক্তারের নাম মাসুদুর রহমান। ডাক্তার সাহেবের স্ত্রীর নাম ইয়াসমিন। তাদের 3 ছেলে। বড় ছেলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পিছলে পড়ে গিয়ে হাতের একটা হাড় ভেঙে ফেলেছে। হাড়টা ঠিকমতো সেট হয়নি বলে ডাক্তার সাহেব খুব চিন্তিত। কিন্তু নিশানাথবাবু ভেবে পেলেন না এইসব কথা তাঁর কেন মনে আসছে। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? বোঝাই যাচ্ছে এসব তাঁর কল্পনা। ডাক্তার সাহেবের নাম নিশ্চয়ই মাসুদুর রহমান নয়, আর তার স্ত্রীর নামও নিশ্চয়ই ইয়াসমিন নয়। অথচ তার কাছে মনে হচ্ছে এটাই সত্যি। এরকম মনে হবার কি মানে থাকতে পারে? ডাক্তার সাহেব বললেন, স্বপ্নের কথাটা শেষ করলেন না তো? ও বাদ দিন, ও তখন একটু মাথা গরম হয়ে গিয়েছিল, তাই ওইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি। এখন আর দেখি না। আচ্ছা শুনুন, তাহলে আমি আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, রাত্রিরে শোয়ার আগে একটা খাবেন। জি আচ্ছা। কয়েকদিন বিশ্রাম করুন, ভালো খাওয়া দাওয়া করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর মাথার চুল নিয়ে অত চিন্তা করবেন না, ওটা নানা কারণে হতে পারে, ওটা এমন কিছু ব্যাপার নয়। ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের যন্ত্রপাতি ব্যাগে ভরছেন। নিশানাথবাবু আচমকা বললেন, ডাক্তার সাহেব, আপনার নাম কি মাসুদুর রহমান? জি। আপনি কি আমাকে চেনেন? জি চিনি। আপনার ছেলের হাত জোড়া লেগেছে? লেগেছে, তবে একটু সমস্যা আছে বলে মনে হয়। আপনি কি আমার ছেলেকেও চেনেন নাকি? হুম। ওকে অবশ্যই এ পাড়ার সবাই চেনে, বড় যন্ত্রণা। আপনার সঙ্গে কখনো কোনো বেয়াদপি করেননি তো? জি না। কেউ যখন বলে আপনার ছেলেকে চিনি, তখন একটু বিব্রত বোধ করি। হ্যাঁ, ওই দিন বাসার ছাদ থেকে কার মাথায় যেন জল ঢেলে দিয়েছিল। 11 বছর বয়স, এর মধ্যেই কী রকম দুষ্টু বুদ্ধি। যাই হোক, আজ উঠি। ডাক্তার সাহেব চলে যাবার পর নিশানাথবাবু প্রায় 1 ঘন্টা মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি হলো তিনি কিছুই বুঝতে পারলেন না। এই 1 ঘন্টায় আরেকটি বিচিত্র ব্যাপার ঘটল। নিশানাথবাবুর সামনের পাটির 2টি দাঁত পড়ে গেল। তার দাঁতে কোনো সমস্যা নেই, অথচ পাকা ফল যেভাবে পড়ে যায় ঠিক সেইভাবে দাঁত পড়ে গেল। এর মানে কি? কি হচ্ছে সব? তার ভয় করতে লাগলো। তিনি এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। জীব ও জড়ে যে ঈশ্বর, জল ও অগ্নিতে যে ঈশ্বর, যে ঈশ্বর আকাশে ও পাতালে, সেই ঈশ্বরের কাছে সমর্পণ।
তুষার এবং রাত্রি দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষারের মুখ ভাবলেশীন, তবে রাত্রি একটু পরপরই কেঁপে উঠছে, হাসি থামানোর চেষ্টা করছে। সে বুঝতে পারছে কাজটা খুবই অন্যায় হচ্ছে, তবু সে নিজেকে সামলাতে পারছে না। স্যারকে কি অদ্ভুত দেখাচ্ছে, মাথায় একটাও চুল নেই, আর সামনের পাটির দুটো দাঁত নেই। তাও সহ্য করা যেত। এখন তাদের পড়াবার সময় খুটখুট করে আরও 3টে দাঁত পড়ে গেল। এক মুহূর্তের জন্য চেহারাটা অদ্ভুত হয়ে গেল। নিশানাথবাবু বললেন, এই হাসিস না। হাসিলে কি করব? কিন্তু আপনাকে দেখে হাসছি না স্যার, অন্য একটা ব্যাপারে হাসছি। কি ব্যাপার? একটা ব্যাপার আছে, আমাদের যে স্কুলের ব্যাপার। রাত্রি খুক খুক করে হাসছে, হাসি চাপার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তুষার বলল, ও কিন্তু আপনাকে দেখেই হাসছে স্যার। আমি আর স্যারকে দেখে হাসছি না, আমি আসলে স্কুলের একটা ব্যাপার। রাত্রি যে মিথ্যা কথা বলছে নিশানাথবাবু তা বুঝতে পারছেন, আগেও বুঝতে পারতেন। মিথ্যে কথা বলে রাত্রির গলা অন্যরকম হয়ে যায়, আজও তার গলা অন্যরকম হয়ে গেছে। তবে নিশানাথবাবু গলার স্বরের পরিবর্তন থেকে নয়, সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে জানতে পারছেন রাত্রি মিথ্যা বলছে। এই পদ্ধতি তিনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ পদ্ধতিটা যে কি তিনি নিজেও জানেন না। যেমন আজকের কথাই ধরা যাক, ছেলে মেয়ে দুটি বসে আছে তার সামনে। নিশানাথবাবু কোনো এক জটিল প্রক্রিয়ায় ইচ্ছে মতো এদের দুজনের মাথার ভেতর ঢুকে যেতে পারছেন। মাথার ভেতরটা অনেকটা কুয়োর মতো, গহীন কুয়ো, এত গহীন যে ভয় হয় এর বোধ হয় কোনো শেষ নেই। নিশানাথবাবু জানেন না অন্যের মাথার ভেতর চলে যাওয়ার প্রক্রিয়াটা কি, কিন্তু তিনি জানেন যে তিনি পারেন। সেই গহীন কূপের ভিতরে তিনি যখন নামেন তখন তার রোমাঞ্চ বোধ হয়। কুয়োর দেয়ালগুলিতে থরে থরে কত কিছুই না সাজানো, মানুষের কত স্মৃতি, জ্ঞান, অভিজ্ঞতা। কুয়োর গহীন থেকে উঠে আসে মানুষের চিন্তা, কল্পনা, ভাবনা। একই সঙ্গে একজন মানুষ কত কিছুই নিয়ে না ভাবতে পারে। মানুষের মাথার ভেতরে ঢুকতে পারার এই অদ্ভুত ক্ষমতার ব্যাপারটি নিশানাথ 2 দিন আগে বুঝতে পেরেছেন। এই 2 দিনে অনেকের মাথার ভেতর তিনি উঁকি দিয়েছেন। এ বাড়ির মালি, দারোয়ান, ড্রাইভার, রাস্তার ওপাশে লন্ড্রির ছেলেটা, ডেল্টা ফার্মেসির রোগা লোকটা। তিনি লক্ষ্য করেছেন এক এক মানুষের জন্য এই কুয়ো এক এক রকম। কারো কারো কুয়ো আলোকিত, সেই সব কুয়োয় প্রবেশ করা এক গভীর আনন্দের ব্যাপার। এই যে শিশু দুটি তার সামনে বসে আছে, তাদের মাথার ভেতরের কুয়ো দুটি আলোয় ঝলমল করছে। সেখানে কিছুক্ষণ থাকাও গভীর আনন্দের ব্যাপার। আবার সম্পূর্ণ বিপরীত ধরনের কুয়ো আছে, সেখানে গাঢ় অন্ধকার। সেই সব কুয়োয় আলোর লেশ মাত্র নেই। কুয়োয় ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আতঙ্কে অস্থির হতে হয়। আবার কারো কারো কুয়োয় অল্প কিছু কিছু অংশ আলোকিত, বাকিটা গাঢ় অন্ধকারে ঢাকা। এসবের মানে কি? পুরোটাই কি তাঁর কল্পনা? রাত্রি বলল, স্যার আপনার দাঁত কেন পড়ে যাচ্ছে? বুঝতে পারছি না, মনে হয় বয়স হচ্ছে তো, তাই হবে। স্যার আপনি কি জানেন বয়স হলে কেন দাঁত পড়ে যায়? না, তা তো জানি না। আমি জানি, বুড়ো লোকেদের শক্ত খাবার খেতে নেই, সেই জন্য দাঁত পড়ে যায়। কে বলল? বাবা বলেছে। ও আচ্ছা। বাবা সব জানে।
ট্রান্সলেশন নিয়ে বস তুষার। ট্রান্সলেশনে তুমি বড়ই কাঁচা। ট্রান্সলেশনে আমি খুব পাকা, তাই না স্যার? নিশানাথবাবু কিছু বললেন না। তুষার তার ট্রান্সলেশন নিয়ে বসল। তার মুখ অপ্রসন্ন। ইংরেজি তার অসহ্য লাগে, তার চেয়েও অসহ্য লাগে ট্রান্সলেশন। সে খাতা খুলল। তুষার পেন্সিল কামড়াচ্ছে। নিশানাথবাবু বললেন, কি হলো, পারছো না? পারছি। ও মুখে বলছে পারছি স্যার, আসলে পারছে না। তুষার রাগী চোখে তাকালো। রাগ সামলে খাতার ওপর ঝুঁকে পড়ল। আসলেই সে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। নিশানাথবাবু হঠাৎ লক্ষ্য করলেন তিনি তুষারের মাথার ভেতরে চলে এসেছেন, সেই গহীন কুয়োর মাঝামাঝি একটা জায়গায়। তুষারের কষ্টটা তিনি বুঝতে পারছেন। সে বাক্যগুলোর ইংরেজি প্রতিশব্দ জানে, কিন্তু সাজাতে পারছে না। কোন শব্দটির পর কোন শব্দটি বসবে তা তার জানা নেই। আচ্ছা, তুষারের মাথার ভেতরে বসে কি তা ঠিক করে দেওয়া যায় না? এখান থেকে তাকে শেখানো কি সহজ নয়? চেষ্টা করে দেখবেন নাকি? এতে তুষারের কোনো ক্ষতি হবে না তো? নিশানাথবাবু চেষ্টা করলেন। মুহূর্তের মধ্যে তুষার তা ধরে ফেলল। তুষারের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সে খাতার ওপর ঝুঁকে পড়ে একের পর এক ট্রান্সলেশন করে যাচ্ছে। রাত্রি বলল, স্যার ও কি পারছে? হ্যাঁ, পারছে। নিশানাথবাবুর খুশি হওয়া উচিত, কিন্তু তিনি খুশি হতে পারছেন না। এই জটিলতার তিনি কিছুই বুঝতে পারছেন না। কোনো একজনের সঙ্গে আলোচনা করলে কেমন হয়? কার সঙ্গে আলোচনা করবেন? যাকেই তিনি বলবেন সেই তাকে নিয়ে হাসাহাসি করবে। আচ্ছা, দীপাকে কি বলা যায় না? সে কি হাসাহাসি করবে? তুষার বলল, স্যার আমাকে আরও ট্রান্সলেশন দিন, আমার ট্রান্সলেশন করতে খুব ভালো লাগছে। আচ্ছা, লেখো। যখন অন্ধকার হয় আকাশে পাখিরা ওড়ে। তুষার খাতায় ইংরেজিটা লিখছে। খাতা না দেখেও নিশানাথবাবু বুঝতে পারলেন তুষার নির্ভুলভাবে ট্রান্সলেশন করবে, কারণ ইংরেজিটা সে ভাবছে আর তিনি তার ভাবনা বুঝতে পারছেন। এর মানে কি? আমি কি করে বুঝতে পারছি? ঈশ্বর, এর মানে কি? আলো কি ঘুমোচ্ছে? দীপা বুঝতে পারছেন না। আলোর চোখ বন্ধ, একটা হাত মার গায়ে ফেলে রেখেছে। নিঃশ্বাস ভারী। লক্ষণ দেখে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। তবু দীপা নিশ্চিত হতে পারছেন না। তিনি ঘড়ির দিকে তাকালেন। 11:10। প্রায় আধ ঘন্টার মতো হলো তিনি আলোকে নিয়ে শুয়ে আছেন। আলোর মাথায় বিলি কেটে দিয়েছেন, পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। এতক্ষণে তার ঘুম এসে যাওয়ার কথা। তিনি খুব সাবধানে আলোর হাত ঘুরিয়ে বিছানায় উঠে বসলেন। মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। এই মেয়ে তাকে বড় বিপদে ফেলেছে। অন্য এক ধরনের বিপদ, যে বিপদের কথা বাইরের কাউকে বলা যাবে না। বিপদের ধরনটা বিচিত্র। সন্ধ্যার পর থেকে আলো তার বাবাকে সহ্য করতে পারে না। দীপা মেয়েকে নিয়ে আলাদা ঘরে ঘুমায়। সেই ঘরে মহসিন সাহেব যদি উকি দেন, সে অন্যরকম হয়ে যায়। কঠিন চোখে সে বাবার দিকে তাকায়, শক্ত করে মাকে চেপে ধরে, এক ধরনের শব্দ করতে থাকে। মহসিন সাহেব দুঃখিত ও ব্যথিত হন। মন খারাপ করে বলেন, দীপা, ও আমাকে দেখে এরকম করে কেন বলো তো? সব সময় তো করে না। কিন্তু শুধু রাতেই এমন করে কেন বলো তো? কারণটা কি?
রাতেও বোধহয় ইনসিকিউর ফিল করে। আমার কিন্তু তা মনে হয় না। আমার কি মনে হয় জানো, রাত্রিরে তোমাকে আমাকে হয়তো কোনোভাবে দেখে ফেলেছিল, কিছু একটা ওর মনে গেঁথে গেছে হয়তো। এসব নিয়ে তুমি মন খারাপ করো না তো, একটু বুদ্ধি হলেই দেখো না সব ঠিক হয়ে যাবে। বুদ্ধি বুদ্ধি আর হচ্ছে কোথায়? যত বয়স হচ্ছে ততই তো। মহসিন কথা শেষ করেন না, মুখ অন্ধকার করে ফেলেন। দীপা কি করবেন বুঝতে পারেন না। বেচারা একা একা রাত কাটায়, এটা তার ভালো লাগে না। পুরুষ মানুষ ভালোবাসার জন্য কাতর হয়ে থাকে, সেই দাবি মেটানো দীপার পক্ষে বেশিরভাগ সময়ই সম্ভব হয় না। মাঝে মাঝে রাত 11টার দিকে মহসিন এই দরজার পাশে এসে দাঁড়ান, কঠিন গলায় বলেন, দীপা, ঘুমোচ্ছ? না, আসছি। আসলে ও মনে হচ্ছে এখনো ঘুমোয়নি। দীপা খুব সাবধানে আলোর হাত ছাড়িয়ে উঠতে চান। আলো সঙ্গে সঙ্গে জেগে উঠে ক্রুদ্ধ গর্জন করে ওঠে, তারপর দু হাতে মাকে জড়িয়ে ধরে। মহসিন ক্লান্ত গলায় বলে ওঠেন, ওকে ঘুম পাড়াও, আমি শুয়ে পড়ছি। কিন্তু তিনি শুয়ে পড়েন না। ঘরে বাতি জ্বলে, চুরুটের গন্ধ অনেক রাত পর্যন্ত ভেসে আসে। দীপার বড় মন খারাপ লাগে, অথচ কিছুই করার নেই। যতবার তিনি উঠতে যান, আলো ততবারই তাকে চাপটে ধরে। আজ অবশ্য আলো ঘুমোচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে গাঢ় ঘুম, হয়তো আর জাগবে না। দীপা সাবধানে বিছানা থেকে নামলেন, বাতি নিভিয়ে নীল আলো জ্বেলে দিলেন, পাশের ঘরে ঢুকলেন। মহসিন বিছানায় শুয়ে ন্যাশনাল জিওগ্রাফি পড়ছিলেন। স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আলো ঘুমোচ্ছে? কোলবালিশ দিয়ে এসছ? দিয়ে এসছি। জেগে যাবে না তো? না। দীপা দরজার ছিটকিনি লাগিয়ে দিলেন। তার অস্বস্তি লাগছে। মাঝরাতে এ ঘরে আসা, আস্তে আস্তে কথা বলা, ছিটকিনি লাগানো, সব মিলিয়ে অস্বস্তি লাগছে। অস্বস্তি কাটানোর জন্য তিনি অন্য গল্প শুরু করলেন। জানো, তোমার স্যারের সব দাঁত পড়ে যাচ্ছে। তাই নাকি? কই জানি না তো। যাকে এখন ওনার কথা বাদ দাও, তুমি আমার কাছে এসো। এই বাতি নিভিয়ে দাও, লজ্জা করছে। আমার কাছে আবার লজ্জা? বাতি জ্বলুক। মহসিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালেন। দীপাকে সুন্দর লাগছে দেখতে। দীপা বলল, এই আয়নার দিকে তাকিও না তো, আমার লজ্জা করছে। মহসিন স্ত্রীকে কিছু বলতে যাচ্ছিলেন, তখনই আলো চিৎকার করে উঠল। বন্ধ দরজার মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল। দরজায় কিল ঘুষি মারছে, দরজায় আঁচড়াচ্ছে, মাথা ঠুকছে। দরজায় ঝুলন্ত পর্দার দাঁত দিয়ে কুটি কুটি করে ফেলতে চেষ্টা করছে। আলো, মা আসছে, আসছে মা, দাঁড়া, আসছে আমি। আলো তার কথা শুনতে পেল না। তার পৃথিবী শব্দহীন, সে প্রবল আতঙ্কে দিশাহারা। দীপা চট করে দরজা খুলতে পারলেন না। এই সময়ে আলো একটা তাণ্ডব সৃষ্টি করল। একতলা থেকে বাবুর্চি এবং কাজের মেয়েটাও ছুটে এলো। তুষার এবং রাত্রিরও ঘুম ভেঙে গেল। রাত্রি ভয় পেয়ে তার ঘর থেকে চেঁচাতে লাগলো। দীপা দরজা খুললেন। আশ্চর্য ব্যাপার, আলোর সমস্ত উত্তেজনার অবসান হয়েছে। সে কেমন যেন অবাক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখছে। দীপা যখন তার হাত ধরলেন, তখনও সে অন্যবারের মতো মার ওপর ঝাঁপিয়ে পড়ল না, বরং এমন একটা দৃষ্টিতে তাকালো যেন সে তার মাকে ঠিক চিনতে পারছে না, কিংবা বিরাট একটা ঘটনা তার জীবনে ঘটে গেছে, যার তুলনায় মার উপস্থিতি খুবই তুচ্ছ ব্যাপার। দীপা বললেন, মামনি, আলো, কি হয়েছিল? কেন হইচই করছিলে? কি হয়েছে বলো বলো। আলো দীপাকে অবাক করে ছুটে নিজের ঘরে চলে গেল।
ঝাঁপিয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুঁজে মূর্তির মতো হয়ে গেল। দীপা তার পেছনে পেছনে এলেন, আলোর পিঠে হাত রাখলেন। আলো কেঁপে কেঁপে উঠছে। কি হয়েছে মা? আলো বল, কি হয়েছে? আলোর যে কি হয়েছে তা সে নিজেও জানে না, আর জানতে পারলেও মাকে জানানোর সাধ্য তার নেই। আজ সে একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছে। তার একান্ত নিজস্ব জগৎ ভেঙে খান খান হয়ে গেছে। সে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই তার মনে হলো তার মা পাশে নেই। যার গায়ে সে হাত রেখেছে সে মা নয়। মার গায়ের পরিচিত উষ্ণতা সে পাচ্ছে না, মার গায়ের ঘ্রাণও নেই। তার ঘুম ভেঙে গেল। মা পাশে নেই। সে একটা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। আতঙ্কে তার বুক ধক করে উঠল। সে অবশ্য চেঁচিয়ে উঠল না, নিজেকে সামলে নিল। মা নিশ্চয়ই বাথরুমে। সে বিছানা থেকে বাথরুমে উঁকি দিল। বাথরুমের দরজা খোলা, সেখানে কেউ নেই। মা কি তাহলে পাশের ঘরে, বাবার ঘরে? কেন বাবার ঘরে কেন? তারা কি করে সেখানে? কান্নায় তার বুক ফুলে উঠল। সে বাবার ঘরের দরজার পাশে দাঁড়ালো। দরজায় অল্প একটু ধাক্কা দিল। ভেতর থেকে বন্ধ। কেন ভেতর থেকে বন্ধ কেন? মা তাকে কেন একা একা ঘরে ফেলে রেখে চলে এসেছে? কেন দরজা বন্ধ করে দিয়েছে? আলো দরজার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। অসম্ভব রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে পুরো বাড়িটা ভেঙে আগুন ধরিয়ে দিতে, দাঁত দিয়ে কামড়ে কুটি কুটি করে ফেলতে। ঠিক এরকম অবস্থায় কেউ একজন আলোর কাছে জানতে চাইল, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তার কানে প্রশ্ন দুটো ভেসে এলো। শব্দ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তার শব্দহীন জগতে হঠাৎ যদি কোনো শব্দ ঢুকে যায়, সে তার অর্থ উদ্ধার করতে পারবে না। অথচ সে পরিষ্কার বুঝতে পারছে কেউ একজন তাকে জানতে চাইছে কি হয়েছে তার, সে কেন এরকম করছে। আলো তার উত্তরে বলতে চাইল, তুমি কে? সে মুখে বলতে পারল না, মনে মনে ভাবল। এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে তাকে সঙ্গে সঙ্গে বলল, কি হয়েছে তোমার? আলো তার উত্তরে বলতে চাইল, কে তুমি? সে মুখে বলল না, মনে মনে ভাবল। এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের স্যার, আমি নিশানাথ। আপনি কথা বলছেন আমার সাথে? হ্যাঁ। কিভাবে কথা বলছেন? অন্যরকম ভাবে। কিভাবে বলছি তা আমি জানি না। তুমি এরকম হইচই করছো কেন? তাহলে অন্যরা কেন কথা বলে না? এইভাবে কথা বলার পদ্ধতি অন্যেরা জানে না তো, তাই। কিন্তু তুমি আমাকে বলো, তুমি এরকম হইচই করছো, দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমার তো খুব ভয় লাগছে, তাই। কোনো ভয় নেই। কথাবার্তার এই পর্যায়ে দরজা খুলে দীপা বের হয়ে আসেন। রাত 2টোর মতো বাজে। আলো ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। দীপা এখন তার স্বামীর ঘরে। অনেকক্ষণ ধরেই দুজন চুপচাপ বসে আছেন, যেন কারোর কোনো কথা নেই। মহসিন বললেন, দীপা, কিছু একটা করার দরকার, বুঝলে? আরও তো অনেক মুখ বধির ছেলে মেয়ে রয়েছে। তারা তো বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে।
আলো করবে। হ্যাঁ, আর করবে। প্রাইভেট টিউটর দিয়ে তো চেষ্টা করলাম, তাতেও তো কোনো লাভ হলো না। দীপা কিছু বললেন না। মুখবোধির স্কুলের একজন খুব নামী শিক্ষক তাঁরা রেখেছিলেন, যিনি আলোকে পড়াশোনা শেখানোর চেষ্টা করবেন, লিপ রিডিং শেখাবেন, কিন্তু কোনো লাভ হয়নি। আলো সেই মাস্টারের সামনে পাথরের মতো মুখ করে বসে থাকে। 2 দিন মাস্টার প্রাণান্ত চেষ্টা করলেন। 3য় দিন আলোর ওপরে রেগে গেলেন। আলো ঝাঁপিয়ে পড়ল মাস্টার সাহেবের ওপর, হিংস্র পশুর মতো। চেয়ার নিয়ে মাস্টার সাহেব উল্টে পড়ে গেলেন। আলো তার হাত কামড়ে ধরল। রক্ত বের হয়ে বিশ্রী কাণ্ড। পড়াশোনার সেখানেই ইতি। মহসিন বললেন, বসে আছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। প্লিজ তুমি মেয়ের ওপর রাগ করে থেকো না। রাগ করবো কেন? মেয়ে কি আমার নয়? তাহলে এসো, মেয়েকে একটু আদর করে দাও। তিনি সঙ্গে সঙ্গে উঠে এলেন। আলো ঘুমোচ্ছে। কি অদ্ভুত সুন্দর হয়েছে তার এই মেয়ে। কি ভবিষ্যৎ অপেক্ষা করছে কে জানে। তিনি নিচু হয়ে মেয়ের গালে চুমো খেলেন। আলো সঙ্গে সঙ্গে চোখ মেলল। এতক্ষণ সে জেগেই ছিল। দীপা ইশারায় বললেন, আলো মা, তুমি এতক্ষণ জেগেছিলে? আলো হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। দীপা বিস্মিত হয়ে তাকালেন। আলো ইশারায় বলল, সে আর কোনো দিন হইচই চেঁচামেচি করবে না। সে একা একা থাকতে পারবে। আজকে চেঁচামেচির জন্যে তার খুব লজ্জা করছে। দীপা স্বামীর দিকে তাকালেন। মেয়ের এই পরিবর্তন তার কাছে খুবই অস্বাভাবিক লাগছে। আলো আবার ইশারায় বলল, সে পড়াশোনা করতে চায়, সে স্যারের কাছে পড়বে। মহসিন বললেন, বেশ তো, আগের যে স্যার এসেছিলেন আমি তাকে আবার খবর দেবো। ও তো আমার কথা বুঝতে পারে না। দীপা, তুমি একটু ওকে ইশারায় বুঝিয়ে দাও তো। দীপা আলোকে বুঝিয়ে বললেন। আলো ইশারায় বলল, সে ওই স্যারের কাছে পড়বে না, সে নিশানাথ স্যারের কাছে পড়বে। দীপা আলোকে ইশারায় জানতে চাইল, সে নিশানাথ স্যারের কাছে পড়তে চাইছে কেন। আলো ইশারায় বলল, নিশানাথ স্যার তাকে কথা বলা শিখিয়ে দেবেন। দীপা আলোকে ইশারায় বলল, ঠিক আছে, তাই হবে। আলো শুয়ে পড়ল। কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। বাইরে শোঁ শোঁ করে হাওয়া দিচ্ছে। মেঘলা আকাশ, বৃষ্টি হবে বোধহয়। দীপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখ ভেজা, তার বড় কষ্ট হচ্ছে। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প কুহক প্রথম পর্ব। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। এর পরের পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।